সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বাংলা কবিতার ক্লাসে। আজকে আমরা পাঠ করব উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা বইয়ের সর্বশেষ কবিতা প্রত্যাবর্তনের লজ্জা। তো প্রথমেই কবিতার নামের দিকে যদি আমরা দৃষ্টি দিই, এই নামের মধ্যেই কবিতার বিষয়বস্তুর অনেকখানি লুকায়িত রয়েছে। আমি একটু নাম প্রথমে বিশ্লেষণ করি। প্রত্যাবর্তনের লজ্জা। প্রত্যাবর্তন এটি একটি সন্ধিবদ্ধ শব্দ। এখানে প্রত্যাবর্তন হলো প্রতি প্লাস আবর্তন, প্রতি প্লাস আবর্তন। তাহলে এখানে সন্ধির সূত্রটা কি? হ্রস্বই কিংবা দীর্ঘইয়ের পর হ্রস্বই কিংবা দীর্ঘই ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে হ্রস্বই জ ফলায় পরিণত হয়, এবং এই হলো আ, তার মানে হলো প্রত্যাবর্তন মানে ফিরে আসা, ফিরে আসার লজ্জা। ব্যাপার হলো কোথা থেকে ফিরে আসলে আমরা লজ্জা পাবো, কবি কেন লজ্জা পাচ্ছেন, কোথা থেকে প্রত্যাবর্তন করলেন, এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য আমাদের একটু পিছনে যাওয়া দরকার। এর বিষয়বস্তু আলোচনা, বিষয়বস্তু একেবারেই সহজ, সবাই কবিতাটি পড়লেই আমার ধারণা বুঝতে পারবে। তবু যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হচ্ছে, আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করছি, সেই কারণে এর বিষয়বস্তুটা কিভাবে আমরা ভাগ করব, উদ্দীপকটা কিভাবে আসবে, উদ্দীপকটা সাথে প্রশ্নোত্তর কিভাবে রিলেট হবে, এর বিস্তারিত আলোচনার জন্যই আজকে আমাদের এখানে আসা। তো আমরা প্রকৃত বিষয় কি এটা বোঝার জন্য একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি। দেখো, বাংলা সাহিত্যে অথবা পৃথিবীর যে কোনো সাহিত্যে কবিদের মধ্যে একটা বিশেষ স্টাইল থাকে, প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল থাকে। ধরো, বাংলা সাহিত্যে জসিমউদ্দিনকে যদি আমরা চিনতে চাই, তাহলে কিভাবে চিনব? উনি গ্রামীণ শব্দসমূহের যথোপযুক্ত প্রয়োগের মাধ্যমে গ্রামীণ বিষয়বস্তু ফুটিয়ে তুলেছেন। যদি রবীন্দ্রনাথকে আমরা চিনতে চাই, কিভাবে চিনব যে ওনার এক একটা সময় এক একটা বিবর্তন হয়েছে এবং উনি একটি সৌন্দর্যের জগৎ, বিশ্বাসের জগৎ সবসময় কাব্যের মধ্যে, তার সাহিত্যের মধ্যে নির্মাণ করতে চেয়েছেন। যদি জীবনানন্দকে আমরা মূল্যায়ন করি, তাহলে বলবো হতাশা, গ্লানি, পঙ্কিলতা, এগুলোর মধ্যে উনি সব সময় শান্তির অন্বেষায় ব্যস্ত থেকেছেন। তো এইগুলো হচ্ছে কবির নিজস্ব স্টাইল। ধরো, সুকান্ত ভট্টাচার্য তোমার পাঠ্য, যদি আমরা তাকে চিনি, তাহলে সে অধিকার, প্রতিষ্ঠা কিংবা মার্ক্সীয় দর্শন দ্বারা বিশ্বাসী একজন কবি ছিলেন। তো প্রত্যেকের যে একটা নিজস্ব স্টাইল রয়েছে, আল মাহমুদের ক্ষেত্রে নিজস্ব স্টাইলটি কি, এটি যদি আমরা বুঝতে পারি, তাহলে প্রত্যাবর্তনের লজ্জা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। তো এটার জন্য আমি প্রথমেই একটু কবি পরিচিতির দিকে যদি দৃষ্টি দেই, তাহলে তুমি ওনাকে সঠিকভাবে চিনতে পারবে। আমি দেখলাম যে তোমাদের বইতে যে পাঠ পরিচিতি দেওয়া আছে, সেখানে কবির যে স্বতন্ত্র টেন্ডেন্সি, যেটা তার স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা সেটা স্পষ্টভাবে উল্লেখ আসে। তো পাঠ পরিচিতি, তোমরা অনেক সময় প্রশ্ন করো যে স্যার, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এগুলো থেকে কেমন প্রশ্ন আসে? ধরো, তোমার উচ্চতর চিন্তন দক্ষতার সাথে কিন্তু পাঠ পরিচিতি অত্যন্ত জড়িত। তবে কবি পরিচিতি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে প্রশ্নগুলো আসে, সেটা হলো কবির জন্ম কত সালে, জন্ম কোথায়, মৃত্যু কত সালে, বিখ্যাত গ্রন্থসমূহ কি। তো এগুলোই মূলত এই জায়গায়, এই অংশে আলোচিত হয়েছে যে আল মাহমুদ 1936 সালে 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। এটুকুই আমার কাছে মনে হয়েছে যে এখানকার প্রশ্ন আসার জন্য ভালো। এছাড়া তিনি কোন পত্রিকায় কাজ করতেন, কি হিসেবে অবসর গ্রহণ করেছেন, এগুলো তথ্য, কিন্তু খুব যে পরীক্ষায় আসতে দেখা গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপরে আসো, আমি যে জায়গাটা বলেছি যে কবির স্বতন্ত্র বৈশিষ্ট্য চেনার জন্য যে জায়গাটা খুব জরুরি, সেটা কোনটা? সেটা হলো, ধরো, আধুনিক জীবনের জটিল ভাব অনুভবকে গ্রামীণ অনুষঙ্গ ব্যবহার করে প্রকাশ, এই হচ্ছে কবির স্বতন্ত্র বৈশিষ্ট্য। তার মানে কবির মধ্যে গ্রামে ফেরার একটা আকাঙ্ক্ষা রয়েছে, একটা শিকড়ের সাথে সংযুক্ত হওয়ার একটা তীব্র বাসনা তার মধ্যে রয়েছে, যে এই নাগরিক জীবনের হতাশা, অপ্রাপ্তি, ক্লান্তি সব কিছু অতিক্রম করে তিনি আসলে আবার শিকড়ের সাথে মিলতে চান। সেই কারণে তিনি যে কাব্যগ্রন্থগুলো লিখেছেন, যেমন মনে করো সোনালী কাবিন, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, এগুলো বিবিধ বিষয়কেন্দ্রিক হলেও উপস্থাপন ভঙ্গিটা এমন যে প্রত্যেকটা কবিতার মধ্যেই মনে হচ্ছে, ইতিহাসের বক্তব্য দেওয়ার সময় মনে হচ্ছে যে তিনি গ্রামে ফিরতে চান, ভালোবাসার বক্তব্য দেওয়ার সময় মনে হচ্ছে
তিনি গ্রামে ফিরতে চান, অর্থাৎ গ্রামীণ অনুষঙ্গ সমূহের লাকসই ব্যবহার বা যথোপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রয়োগের মাধ্যমে তিনি গ্রামে ফেরার যে আকাঙ্ক্ষা, শিকারের সাথে সংযুক্ত হওয়ার যে প্রত্যাশা, এটি স্পষ্ট করেছেন। দেখো, আল মাহমুদের প্রধান কবি কৃতিত্ব, তাহলে প্রধান কবি কৃতিত্ব কি? গ্রামীণ অনুষঙ্গ ব্যবহার করে জটিল ভাব অনুভবকে প্রকাশ করা, অর্থাৎ নাগরিক জীবনের হতাশা, ক্লান্তি, ক্লেদ, পঙ্কিলতা, জটিলতা, এগুলো তিনি ভুলে গিয়ে আবার নিজের শিকড়ের সাথে সংযুক্ত হতে চান। এটাই অর্থাৎ, তাহলে তিনি কোথা থেকে প্রত্যাবর্তন করছেন? নাগরিক জীবনে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে ফিরে আসছেন। আধুনিক চিন্তাভাবনায় এটি একটি ব্যর্থতা বলে মনে হলেও শেষমেশ বক্তব্য কি দাঁড়ায় আমরা দেখি। প্রচলিত কাব্য ভাষার মধ্যে লোকজ শব্দ এর লাগসই বা অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত ব্যবহার তার কবি ভাষাকে অন্যদের থেকে আলাদা করেছে। এই কথাটুকু জানলেই এই কবিতার বিষয়বস্তু বোঝা আমাদের জন্য সহজ। তারপর তিনি বক্তব্য যাই দেন না কেন, তার শিকড়ের সাথে সংযুক্ত হওয়া, প্রকৃতির মধ্যে ঘনিষ্ঠ হওয়ার একটা প্রবণতা তার কবি প্রতিভার অন্যতম দিক, এবং সেটা বলেছে এটাই তার প্রধান কবি কৃতিত্ব। এখন যদি এই কবিতাটা আমরা পড়ি, আমাদের ধারণা এটি স্পষ্ট হবে। তো চলো আমরা দেখি যে তিনি একটু তোমাকে আমি বলি, এই যে মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনী রাজহাঁস, তো আরব্য রজনী আরবে, কিন্তু এমনভাবে উপস্থাপন করেছেন তার মধ্যে দেখবা বাংলার প্রকৃতি, সমাজ, জীবন বৈচিত্র্য, মানুষের জীবন ও জীবিকা এটাই প্রাধান্য পেয়েছে। এই যে অদৃষ্টবাদীদের রান্নাবান্না, মিথ্যেবাদী রাখাল, দোয়েল ও দইতা, ইভেন বখতিয়ারের ঘোড়া, যেখানে ইতিহাস বিষয়ক প্রসঙ্গ এসেছে, সেখানেও তিনি গ্রামীণ প্রকৃতি এবং গ্রামের সাথে মেলার যে আকাঙ্ক্ষা, সেটাকে প্রাধান্য দিয়েছেন। তাহলে আমরা ধরো, এই যে আমার বাড়ি হচ্ছে, আমি তো গ্রামে জন্মগ্রহণ করেছি। এরপরে আমি চাকরি সূত্রে শহরে এসেছি, বিসিএসে জয়েন করেছি। এখন এই কলেজ সেই কলেজ, শহরের বিভিন্ন কলেজে, অনেক নামি দামি কলেজে চাকরি করেছি। এখন কোথায় আছি? এই ঢাকা শহরে আছি, তোমাদের ক্লাস নিচ্ছি। তো আমি কেন গ্রামে থাকলাম না, কেন শহরে আসলাম? ধরো তুমি এখন উচ্চ মাধ্যমিক পড়ছো, তো উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কি হবে? তোমরা যারা গ্রাম থেকে এই ক্লাস দেখছো, কি হবে? তোমার কি এটা আকাঙ্ক্ষা নেই যে আমি মেডিকেলে ভর্তি হব, আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হব? তাহলে কি তোমাকে শহরে আসতে হবে না? এই প্রত্যাশা কি তোমার মধ্যে নাই? যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা কি বুয়েটে চান্স পেলে গ্রামে পড়ে থাকবে? তারা কি শহরে আসবে না? আমি জীবিকার জন্য ঢাকায় আসছি না, আমি মা বাবাকে ভালোবাসি, তাই কি আমি তাদের কোলের পাশে বসে আছি? আমি কি শহরে আসিনি? এসেছি। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যাদের সাথে আমি গ্রামে পড়তাম, আমার থেকে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমাদের সঙ্গে ছিলেন। তো তারা এখন কোথায়? তারাও আমার মতো শহরে আসতে চেয়েছিলেন, শহরে এসেছিলেনও, কিন্তু বাস্তবতায় তারা আবার ফিরে গিয়েছেন। এই ফিরে যাওয়াটা, এই প্রত্যাবর্তন করাটা কি তাদের জন্য সুখকর হয়েছে? হয়নি। আমাদের কবিও শহরে আসতে চান, তার বাবা মাও তাকে পাঠাতে চায়, কারণ তার যে ভাই বোন আছে তারা সবাই শহরে প্রতিষ্ঠিত হয়েছে। কবিও আসতে চান, কিন্তু বাস্তবতা সবসময় সেরকম হয় না। তো এরকম আমাদের অনেককে ব্যাক করতে হয়, আমাদের ফিরে যেতে হয়, প্রত্যাবর্তন করতে হয়। প্রত্যাবর্তনটা আমাদের জন্য সুখকর হয় না, তো ঘটে তো আবার অনেকের জীবনে। তো শেষমেশ ফিরে যাওয়াটাও যে নিরর্থক নয়। গ্রামীণ প্রকৃতি, পরিবেশ, সমাজ, আত্মীয় স্বজন, সব কিছুর মধ্যেও যে আমাদের কিছু প্রাপ্তি রয়েছে, এর মাধ্যমেই আমরা কি করব? এই লজ্জাটাকে কাটিয়ে উঠব। এই লজ্জা কাটিয়ে ওঠার অভিব্যক্তির মধ্য দিয়েই, অর্থাৎ ফিরে চলার আকাঙ্ক্ষা দিয়ে, ফিরে গিয়ে প্রাপ্তির মধ্য দিয়েই কবিতা শেষ হয়েছে। তো কবি কোথায় যেতে চান? শহরে যেতে চান, নাগরিক জীবনের আহ্বানে যেতে চান, নাগরিক জীবনের প্রত্যাশায় যেতে চান, উন্নত জীবন গড়ার বাসনায় যেতে চান। সেই জন্য কিভাবে যাবেন তিনি? ট্রেনে যাবেন। তো চলো, শেষ ট্রেন ধরবো বলে মানে জন্য, অসমাপিকা ক্রিয়া, শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি। এখন যদি আমি ধরো এখান থেকে তোমাকে প্রশ্ন করি, কবি স্টেশনে কিভাবে পৌঁছেছেন, তাহলে এখানে রয়েছে ছুটতে ছুটতে। এই ছুটতে ছুটতে তোমার একটা বিক্ষেপকের মধ্যে থাকবে, বাকি বিক্ষেপকগুলো অন্যভাবে থাকবে। তো তখন তোমাকে মনে রাখতে হবে যে কবি কোন ট্রেন ধরতে চেয়েছেন? শেষ ট্রেন, রাতে ছাড়বে, শেষ রাতে ছাড়বে, এবং তিনি ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছেছেন। পৌঁছে দেখেছেন নীলবর্ণ আলোর সংকেত। নীলবর্ণ আলো এখানে ট্রেন ছেড়ে দেওয়ার সংকেত। তো কবি যখন পৌঁছালেন,
পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিয়েছে এবং নীল বর্ণের আলোর সংকেত দিয়েছে, মানে হচ্ছে এই ট্রেনের কাছে আর যাওয়া যাবে না। আর হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। তার মানে কবি ট্রেন মিস করেছেন। এখন কবির এই ট্রেন মিস করাটা কি শুধু একটা ট্রেন মিস করা না, নাগরিক জীবনের যে গতি, নাগরিক জীবনের যে প্রত্যাশা, নাগরিক জীবনের প্রতি যে মানুষের দুর্দম আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে কবি ব্যর্থ হয়েছেন। অর্থাৎ তিনি নাগরিক জীবনের সাথে তাল মেলাতে পারেননি, তিনি নাগরিক জীবনের গতির সাথে তার অ্যাডজাস্টমেন্ট হয়নি। এখন তাহলে তাকে কি করতে হবে? কি করতে হবে? বসে থাকবেন স্টেশনে? ব্যাক করতে হবেই তো ব্যাক করলে ভালো লাগবে? এটাও লক্ষ্য করার বিষয়, তার যারা স্বজন, তার বাবা, তার মা, সবাই চাচ্ছে কবি যান। তাহলে তারা কি করেছে? যাদের সাথে, এবং তার সহপাঠী যারা, তারা তো যাচ্ছে। আমরা যারা ব্যর্থ হব, কেউ না কেউ তো সফল হচ্ছে, কেউ না কেউ তো এই গতির ট্রেনকে ধরতে পেরেছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল, তাদের উৎকণ্ঠিত মুখ, উদ্বিগ্ন মুখ, চিন্তিত মুখ, আয় ও যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গে, কিন্তু ও যেতে পারছে না। তারা কি করছে? জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে। যারা ট্রেনের বগিগুলো দেখছো, দেখবে যে জানালাগুলো খুব ছোট ছোট। এরকম না নইলে, এরকম না তাকালে, এভাবে না দেখলে তুমি কিন্তু দেখতে পারবে না। তো আল মাহমুদকে তারা দেখছে যে সে ব্যর্থ হয়েছে, এবং তারা উদ্বিগ্ন, উৎকণ্ঠিত যে আয় ও উঠতে পারলো না, এবং হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে যে উঠতে পারোনি, তাতে সমস্যা নেই। এইখানে আমি সেকেন্ড পেপারের একটা বিষয় তোমাকে বলবো। এই সান্ত্বনা বানানটা প্রায় পরীক্ষা আসে। দেখো এখানে দন্তসায় আকার, নয়ের সাথে ত সংযুক্ত, তার সঙ্গে ব সংযুক্ত। তো পরীক্ষায় যে ভুল বানানটা দেওয়া হয়, সেই ভুল বানানটায় ব দন্তসয়ের সাথে থাকে, সেকেন্ড পেপারে আসে। তারা কি করছে? সান্ত্বনা দিচ্ছে। তাহলে কবির জন্য, কবির সঙ্গে যারা শহরে যাবেন, তারা তাকে সান্ত্বনা দিচ্ছেন। কেন সান্ত্বনা দিচ্ছেন? কবি এই যে ট্রেন, শহরমুখী যে ট্রেন, শহরমুখী যে যাত্রা, শহরমুখী যে গতি, এর সাথে তাল মিলাতে ব্যর্থ হয়েছেন। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন। আব্বা বলেছেন দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি? বলছে যে তুই মনে হয় গাড়ি পাবি না, এত গোছাচ্ছিস, গোছাতে গোছাতে তোর সময় চলে যাবে, আমার মনে হয় না তুই সেই ট্রেন ধরতে পারবি। আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনি থাকিস। মাও চান যে সে শহরে চলে যাক, এবং মা পরামর্শ দিয়েছিলেন যে অনেক রাত তো তুই সারা রাত জেগে বই পড়িস, আজকে তুই একটা বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনি থাকিস। তো বাবা মাও চাচ্ছে, তাদেরও আকাঙ্ক্ষা রয়েছে যার সন্তান এই নাগরিক জীবনের গতির সাথে তাল মিলিয়ে চলুক, সেও শহরে যাক। কিন্তু শেষমেশ কি হলো? আমার ঘুম পেল। কিন্তু আজকে অনেক দিন কবি বই নিয়ে বসে থাকলেও আজকে কি হলো? আমার ঘুম পেল, আমি ঘুমিয়ে পড়লাম, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। না, আজকে মরার মতো ঘুম পেয়েছে আমার, মনে হয় আমাকে কেউ খুন করে দিয়েছে। মাঝে মাঝে আমরা যখন ঘুমাই, তখন তো দুঃস্বপ্ন বা কোনো স্বপ্ন দেখে জেগে উঠি। আজকে কবি কোনো স্বপ্ন দেখে নাই। তাহলে কবির কেমন স্বপ্ন ছিল, মানে কেমন ঘুম ছিল? নিঃস্বপ্ন ছিল। অর্থাৎ কবি কোনো রকম এই নিদ্রার মধ্যে কোনো স্বপ্ন দেখেন না, এবং এই নিদ্রাটাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? নিহত হয়ে থাকার সাথে তুলনা করেছেন। অথচ জাহানারা কোনো দিন ট্রেন ফেল করে না। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কবির ভাই বোনদের মধ্যে এই কবিতায় প্রথম কার নাম ব্যবহৃত হয়েছে, অপশনে থাকবে জাহানারা, নাহার, লাইলি, ফারহাদ। তাহলে আমরা প্রথম দেখলাম জাহানারা এই যে শহরমুখী গতি, এই যে মানুষের নাগরিক জীবনের প্রতি দুর্বার বাসনা, সেটার সাথে তাল মিলাতে সক্ষম হয়েছে। সে কখনোই কোনো অগ্রগতি বা প্রগতির ট্রেন সে কখনো ফেল করেনি। তাহলে আমরা এখানে পেলাম জাহানারা কোনো দিন ফেল করেনি। এরপর তার ভাই ফরহাদ, সে কি করে? আধা ঘন্টা আগেই ট্রেনে পৌঁছে যায়। তাহলে আমি যদি বলি যে কে কোনো দিন ট্রেন ফেল করে না বলে কবি উল্লেখ করেছেন, তাহলে জাহানারা। কে আধা ঘন্টা আগে গিয়ে বসে থাকে? তাহলে হলো ফরহাদ। এবার বলছে লাইলি, লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। তাহলে মালপত্র তুলে দিয়ে চাকরকে আগে টিকিট কিনতে কে পাঠায়? লাইলি। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে, নাহার কোথাও যাওয়ার কথা থাকলে, এই যে নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। তাহলে আমরা তার
কয় ভাই বোন পেলাম? কবিসহ 5, কবিসহ 5। কয় ভাই বোনের কবি? 5 ভাই বোন। তাহলে আল মাহমুদ, জাহানারা, ফরহাদ, নাহার এবং লাইলি। আমি যদি বলি নিচের কোন চরিত্রটি কবির ভাই বোন নন, তাহলে এই কয়টা নামের বাইরে যেটা আসবে সেটা, অথবা এই নামের মধ্যে একটা দিয়ে বলবো কবির সাথে সম্পর্ক রয়েছে নিচের কোন চরিত্রে। এরকম এমসিকিউ আসতে পারে। আর আমি এদের ভাই, আমি এদের ভাই 7 মাইল হেঁটে রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছে। এখান থেকে প্রশ্ন এসেছে, আমার স্পষ্ট মনে আছে যে এই যে স্টেশন সেটা কত মাইল দূরে? 7 মাইল দূরে। কি হারিয়েছেন? গাড়ি হারিয়েছেন। আর স্টেশনটার বিশেষণ কি? অখ্যাত স্টেশন। কবি কিসে কাঁপছেন? কুয়াশায় কাঁপছেন। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার বলছি, স্টেশন কত দূরে? 7 মাইল দূরে। এখানে স্টেশনের বিশেষণ হিসেবে কি ব্যবহার করা হয়েছে? অখ্যাত স্টেশন। আর কি হারিয়েছেন? গাড়ি হারিয়েছেন, তাই তো? কবি কিসে কাঁপছেন? তো ধারণা করা হবে যে শীতে কাঁপছেন, কিন্তু এখানে বলা রয়েছে যদি জ্ঞানমূলক প্রশ্ন আমি দেই তাহলে কবি কুয়াশায় কাঁপছেন। কুয়াশায় কাঁপছেন মানে কুয়াশার মধ্যে কাঁপছেন। তাহলে এইটুকু আমরা কি পেলাম? এইটু হলো কবিতার এক অংশ। দেখো, উদ্দীপক যখন তৈরি হবে তখন উদ্দীপকে 2টা বিষয় থাকবে। এক হচ্ছে একজন মানুষ এরকম উন্নত জীবন এবং নাগরিক জীবনের প্রতি প্রত্যাশা ছিল এবং সেখানে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছেন। যদি উদ্দীপকটা এরকম থাকে তাহলে যতটুকু আমরা পড়েছি তার সাথে উদ্দীপকের মিল থাকবে। আবার এমনও হতে পারে যে আমি জসিমউদ্দিনের কোনো কবিতা থেকে কিংবা জীবনানন্দ দাশের কোনো গ্রামের প্রতি ভালোবাসার কবিতা থেকে তোমার উদ্দীপকটি তুলে দিব। তখন আমি বলবো কোন দিক থেকে মিল আছে? তাহলে তুমি বলবা মাতৃতুল্য গ্রামীণ প্রকৃতির মধ্যে যে প্রাপ্তি সেই দিক থেকে মিল আছে। তাহলে তার উত্তর কোথায় হবে? তার উত্তর এবার শুরু হবে। তাহলে আমি যদি আগের কথাগুলোর রিক্যাপ করি তাহলে কি দাঁড়ায় টোটাল মিলে? যদি আমি আগের বিষয়টা গদ্যে রূপান্তর করি তাহলে আমি ধরে নিলাম যে আমাদের কবি আল মাহমুদ তিনি নাগরিক জীবনের সাথে তাল মিলাতে প্রস্তুত ছিলেন, তার অভিভাবক প্রস্তুত ছিলেন এবং আজকে রাতে তার শেষ ট্রেনে শহরে যাওয়ার কথা। এই জন্য তার বাবা তাকে বলেছিলেন যে গোছাতে গোছাতে তোমার সময় চলে যাবে, আমি ধারণা করছি তুমি গাড়ি ফেল করবা। মা বলেছিলেন যে যেহেতু আজকে তোমার জরুরি ব্যাপার, তুমি আজকে বই নিয়ে বসে থাকো, কত রাত তো তুমি বই পড়তে পড়তে একেবারে রাত পার করে দাও, তাহলে আজকে তুমি আর ঘুমিও না, বই পড়ো। কিন্তু কবির ঘুম এসেছে। এখন তিনি স্টেশনে গিয়ে দেখলেন নীলবর্ণ আলোর সংকেত এবং গাড়ি ছেড়ে দিয়েছে। তখন তার নিজের ভাই বোনদের কথা মনে করলো যে জাহানারা তো কখনো ট্রেন ফেল করে না, ফরহাদ আধা ঘন্টা আগে স্টেশনে গিয়ে বসে থাকে, আর লাইলি যদি কোথাও যাওয়ার কথা থাকে সে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়, নাহার কোথাও যাওয়ার কথা শুনলে আনন্দে ভাত পর্যন্ত খেতে ভুলে যায়। অথচ আমি তাদের ভাই, আমার ভাই বোনেরা সবাই এই উন্নত জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, আমি তাদের ভাই হয়ে কিভাবে গাড়ি ফেল করলাম? এখন তাহলে আমি কি করব? আমি তো অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি, তাহলে স্টেশনে কবি বসে থাকবেন না, তাকে কোথায়? বাড়ি ফিরতে হবে। এই যে প্রত্যাবর্তন, তিনি যেতে চেয়েছিলেন কিন্তু এবার ফেল করে তিনি ব্যাক করবেন। তো ব্যাক করলে প্রথম কি সমস্যা হবে? যে বাবা তো প্রথমেই বলতে পারেন যে আমি তো তোমাকে বলেছিলাম তুমি গাড়ি ফেল করবা। মা বলতে পারেন যে আমি তো তোমাকে বললাম তুমি রাতে ঘুমিও না, তুমি বই নিয়ে বসে থাকো, কিন্তু তুমি থাকোনি। তো এই লজ্জা তো তাকে পেয়েই বসতে পারে। তো আমরা একটু দেখি যে শেষমেশ কি প্রাপ্তি ঘটলো। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। এটা তোমার যে টেক্সটের এমসিকিউতে রয়েছে যে কবি কিভাবে ঘরে ফিরবেন বলে ঘোষণা করেছেন। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে, অর্থাৎ কুয়াশার জন্য পরিবেশে যে এতটাই দৃষ্টি সংকুচিত হয়, মনে হয় যেন সামনে একটা সাদা পর্দা টানিয়ে দিয়েছেন, এবং এই কুয়াশা বাতাসে যে পরিবর্তিত হচ্ছে মনে হচ্ছে যেন একটা সাদা পর্দা দুলছে। এই কিন্তু শুরু হয়ে গেল প্রকৃতির সৌন্দর্য বর্ণনা। কবি যখন যাচ্ছেন তখন কিন্তু কোনো প্রকৃতির সৌন্দর্য বর্ণনা হয়নি, কারণ কবির তীব্র আকাঙ্ক্ষা ছিল শহরের দিকে। এখন যখন ফিরে আসছেন তখন কিন্তু আমরা প্রাপ্তির একটা ক্যালকুলেশন করতে শুরু করে দিচ্ছে। তাহলে ফার্স্ট প্রাপ্তি হচ্ছে এই কুয়াশার মধ্যে, প্রকৃতির ভালোবাসার মধ্যে তিনি যে আস্তে আস্তে ফিরে চলছেন। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আমি ঘরে ফিরব, শিশিরে আমার পাজামা ভিজে যাবে। এই কিন্তু প্রকৃতির সাথে তিনি সম্পর্কিত হলেন যে তিনি একজন ব্যর্থ, তো ব্যর্থ বলে প্রকৃতি কি তাকে দূরে সরিয়ে দিয়েছে? ভালোবেসে কুয়াশা শিশির তার পাজামা ভিজিয়ে দিচ্ছে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে
হ্যাঁ, তারপর তার চোখে জ্বলছে, এখানে শীতের বিন্দু দেখবা তোমার টেক্সটে শিশিরের বিন্দু উল্লেখ করা হয়েছে, অর্থাৎ শীতে পড়া শিশিরের বিন্দুকে এখানে শীতের বিন্দু হিসেবে কবি উল্লেখ করেছেন যে এই শীতের বিন্দু চোখে জমতে জমতে হঠাৎ কী হবে, তো এতক্ষণ তো তিনি অন্ধকারে চলছেন, এখনও সূর্য ওঠেনি, তার ব্যর্থতা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। এবার বলছে নির্লজ্জের মতো হঠাৎ লাল সূর্য উঠে আসবে, অর্থাৎ তখন আমার ব্যর্থতাকে যেন স্পষ্ট করার জন্য সূর্য জেগে উঠবে। কিন্তু এটা যে প্রকৃতপক্ষে ব্যর্থতা নয়, তখন আমি কি দেখতে পারবো, পরাজিতের মতো আমার, পরাজিতের মতো আমার, তাহলে আমি কেমন, পরাজিতের মতো। এটা কবির মনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। এই ব্যর্থতা, নির্লজ্জের মতো সূর্য, এটাও কবির মনের অভিব্যক্তি, পরাজিত মতো আমার মুখ, এটাও কবির মনের অভিব্যক্তি। কারণ এখনও তিনি কিন্তু ওই যে ব্যর্থতার গ্লানিটা ভুলতে পারেননি। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব, এই যে সামনে কি দেখব, এগুলো হচ্ছে প্রত্যেকটাই প্রাপ্তি। সামনে দেখব পরিচিত নদী, ফার্স্ট সামনে দেখব পরিচিত নদী। আর কি দেখব, ছড়ানো ছিটানো, ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তাহলে কয়টা জিনিস পেলাম আমি, প্রথমে দেখব পরিচিত নদী, তারপর দেখব ছড়ানো ছিটানোকে ঘর বাড়ি এবং গ্রাম, আর জলার দিকে উড়ে যাচ্ছে ভকের ঝাঁক। কোথায়, সকালবেলার এই উদিত সূর্যের সোনালি আলোয় এগুলো কবির নজরে পড়বে। আর কি, তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা। কেন আটচালা দেখে কবির ভয় হবে কেন, কারণ ওই আটচালার মধ্যেই রয়েছেন এমন দুজন যারা কবির সর্বাঙ্গীন মঙ্গল কামনায় বলেছিলেন যে তুমি দ্রুত করো, তুমি কিন্তু গাড়ি ফেল করবা। আবার মা বলেছিলেন তুমি বই নিয়ে বসে থাকো, কত রাত তো তুমি এমনিই থাকো। তো তাদের মুখোমুখি যে তাকে হতে হবে, সেজন্য তিনি ওই ভয়ের প্রতীক হয়ে উঠেছে তার কাছে দারুণ আটচালা ঘর আর আমাদের কলার ছোট বাগান। তাহলে আমি যদি এখন তোমাকে হিসেব দিই, কবি ফিরে আসার সময় কোন কোন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত হয়েছেন, ফার্স্ট কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে নেই, এগুলো কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায় প্রত্যেকটা। এবং আমি মনে করি যে একজন ভালো স্টুডেন্ট যখন এই সমস্ত বর্ণনা দিবে তখন সিকুয়েন্সিয়াল বর্ণনা দিবে, অর্থাৎ এই কবিতায় কোনটার পরে কোনটা আছে। প্রথম কিন্তু তিনি আটচালার কথা বলেননি, তুমি যদি প্রথম আটচালার কথা লেখো, তারপরে যদি তুমি কুয়াশার সাদা পর্দার কথা লেখো, তাহলে আমি খাতা দেখার সময় কি মনে করব, কবিতা সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট না অস্পষ্ট। তাহলে আমি মূল্যায়নের দিক থেকে যদি আমি কাউকে পাই সে সিকুয়েন্সুয়ালি লিখেছে এবং ধারাবাহিক বর্ণনা দিয়েছে, তুমি যদি সেটা না দাও, তাহলে এই দুইজনের মধ্যে অপেক্ষাকৃত দুইটা খাতার মধ্যে যদি আমি তুলনা করি, তাহলে বলো আমার যে নম্বর সে প্রাপ্তি কার ক্ষেত্রে ভালো হবে, যে মানে যে ধারাবাহিক বর্ণনা দিবে তার ক্ষেত্রে ভালো হবে। তাহলে প্রথম কি, কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে তিনি ঘরে ফিরবেন। এরপর আছে শিশির প্রসঙ্গ, শিশিরে তার পাজামা ভিজে যাবে, এবার তার চোখের পাতায় জমবে শিশির বিন্দু। এরপর সূর্য উঠবে, সূর্য উঠলে তিনি কি দেখবেন, পরিচিত নদী। এরপর দেখবেন ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, আর বকেরা কি করছে, জলার দিকে উড়ে যাচ্ছে। তারপর কি আসবে, তার আটচালা ঘর আর তাদের ছোট কলার বাগান। এই একটা বিষয় যেন পরীক্ষায় উত্তর দিতে তোমার ভুল না হয়। কেন, এই কবিতার আয়তন তো ছোট, এরকম অনেক ছোট ছোট কবিতা আছে, যেমন মনে করো পদ্মা, যেমন মনে করো তোমার ওই যে প্রতিদান, এগুলো হঠাৎ বাচ্চারা লিখতে শুরু করে, কিন্তু লিখতে লিখতে দেখা যায় যে আর তথ্য পাচ্ছে না। কারণ ওই গদ্য যেমন করে, এই অপরিচিত গল্প তো বিশাল, তুমি একবার দুবার পড়লে যে তথ্য তোমার মনে থাকবে সেই তথ্যই পরীক্ষায় লিখে শেষ করা যাবে না। কিন্তু কবিতা খানাই হচ্ছে ছোট্ট, একটা কবিতা সরাসরি দুইবার লিখলেও একটা সৃজনশীল প্রশ্নের উত্তর হবে না। তো সেই সব ক্ষেত্রে কোনো একটা তথ্য যদি মিস হয়, তাহলে দেখবা তোমার উত্তরের যে সঠিক ভলিউম, যেটা প্রত্যাশিত আয়তন, সেই প্রত্যাশিত আয়তন কিন্তু কবিতার ক্ষেত্রে আসবে না। তো সেই জন্য আমি বলেছি একটি প্রসঙ্গ যেন বাদ না যায়। তাহলে কলার ছোট বাগান পর্যন্ত বলি, দীর্ঘ পাতাগুলো না না বলে কাঁপছে, এটাও তার মনের অভিব্যক্তি। অর্থাৎ তিনি এখন ঘরে ফিরে যেতে লজ্জা পাচ্ছেন, মনে হয় যেন এই কলার পাতাগুলোও তাকে ফিরে যেতে নিষেধ করছে। এরপর তার না গিয়ে তো উপায় নাই, তিনি থাকতে পারবেন, তিনি তো ব্যর্থ হয়েছেন, তিনি শহরে গতির সাথে নাগরিক জীবনের যে চঞ্চলতা, এর সঙ্গে তো তিনি
তাল মিলাতে পারেননি, তিনি তো ট্রেন মিস করেছেন। তারপর কি করবে, তাকে তো যেতেই হবে। বৈঠকখানায় তাহলে তিনি চলে গেলেন। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে একবার শুধু এভাবে পড়ছিলেন, শুধু তাকিয়েছেন, আবার নিচু করে পড়তে থাকবেন, যেন ফিরে আসবে এটা যেন বাবা জানতেন। তারও যেন এক্সপেকটেশন ছিল যে আমার সব সন্তানই তো শহরে আসলে চলে গেল, সে ফিরে আসুক। কিছুই বলেনি, সে শুধু ফিরে আসে এবং কি পড়বে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ এটা সূরা আর রহমানের একটি আয়াত। এই আয়াতটা অনেকবার রিপিট হয়েছে এই সূরার মধ্যে, এবং এর অর্থ হচ্ছে অতএব তোমরা উভয় মানে হচ্ছে জিন এবং ইনসান, মানুষ এবং জিন, তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবেন। ওই সূরার মধ্যে আমাদের প্রাপ্তির কথা বলেছে যে বেহেশতে এটা থাকবে, এটা থাকবে, সবুজ পাতা থাকবে, ঝর্ণাধারা থাকবে, এই থাকবে, ওই থাকবে। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে, আমি তোমাদের এটা দিয়েছি, আমি তোমাদের ওটা দিয়েছি, তাহলে তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবেন। তো যখন কবি ফিরছেন, প্রথম কুয়াশার সাদা পর্দা, তার প্রাপ্তিটা দেখো এবং এই আয়াতের সাথে তার সংযোগটা দেখো। এই ধরনের সাহিত্যিক ব্যবহার পার্শ্বতে অনেক দেখা যায়। ধরো একটা প্রসঙ্গ কবি বর্ণনা করছেন, তার সাথে যদি বাইবেলের কোনো যে বাইবেলের কোনো বাক্যের যদি মিল থাকে, তাহলে সেই বাক্যটা তুলে দিয়ে সেটাকে প্রতীকীভাবে বোঝানোর প্রবণতা পাশ্চাত্য সাহিত্যে অনেক ঘটেছে, উপমহাদেশেও ঘটেছে। ধরো কোনো একটা ঘটনা বর্ণনা করছে, তার সাথে রামায়ণের কোনো শ্লোকের মিল আছে, যেমন মধুসূদন দত্ত অনেকবারই ব্যবহার করেছেন, চিরদিন কারো সমান নাহি যায়। তো এটা তো মধুসূদনের কথা নয়, এটা তো তিনি পুরাণ থেকে নিয়েছেন। তো যখন দেখা যাচ্ছে যে একজনের অবনতি হয়েছে, তখন তিনি ওইখান থেকে কোট করে এই লাইনটা ব্যবহার করেছে, বুঝতে পেরেছো? তো সেই কারণে যখন অনেক প্রাপ্তি ঘটছে, প্রথম তো তিনি ফেল করলেন, এবার প্রাপ্তি হয়েছে কিন্তু অনেক। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে ঘরে ফেরা প্রাপ্তি, তার কুয়াশায় পাজামা ভিজে যাওয়া প্রাপ্তি, তারপর হচ্ছে তার এই যে সূর্য জেগে ওঠা তার চোখের সামনে, এটি প্রাপ্তি, বকের শাড়ি জলার দিকে উড়ে যাওয়া প্রাপ্তি, এবং তার ছোট্ট কলার বাগান এবং তার পাতাগুলোর যে কম্পন, এটা তার প্রাপ্তি। অতএব তুমি এই গ্রামীণ পরিবেশের কোন কোন সৌন্দর্যকে অস্বীকার করতে চাও, জাস্ট এরকম একটা ভাব বোঝানোর জন্যই প্রাসঙ্গিকভাবে কোরআনের সূরা আর রহমানের ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই কথাটি তিনি প্রসঙ্গক্রমে এখানে তুলে আনছেন, এবং এটা বাবা পড়তে থাকবেন। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, কারণ মা যেন জানতেন, মায়ের যেন প্রত্যাশার মধ্যেই ছিল যে ও ফিরে আসুক। এবং মায়ের বক্তব্য দেখো, মা কি বলল, ভালোই হলো তোর ফিরে আসা, যে তুই শেষমেশ ফিরে এসেছিস, এটা মন্দ হয়নি, ভালোই হয়েছে। তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। কারণ জাহানারা শহরে, জাহানারা নাগরিক জীবনে তাল মিলিয়েছে, নাহার, লাইলি, ফরহাদ কেউ নেই, মায়ের কোল শূন্য। এখন মা চাচ্ছে যে তুই ফিরে থাক, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে শূন্য হয়ে যায়, হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই, আর আমি ফিরে মাকে জড়িয়ে ধরবো, কারণ আমি ব্যর্থ হয়েছি। আর আমাদের সান্ত্বনার জায়গা তো মাই, এবং মাকে জড়িয়ে ধরেছি। মা যে আমাকে ফিরে আসার জন্য কংগ্রেচুলেট করেছেন, বাবা যে আমাকে কিছু বলেন নাই, প্রকৃতি যে আমাকে স্বাগত জানিয়েছে, তো এর মধ্যে দিয়ে আমি কি করব, আমি মাকে জড়িয়ে ধরে আমার এই যে ফিরে আসার লজ্জা, যে আমি লজ্জা পাচ্ছিলাম, আমি তো আসলে চাচ্ছিলাম যে শহরে যাই, প্রতিষ্ঠিত হই, এই যে আমি পারলাম না, আমি যে লজ্জা পেয়েছি, মাকে জড়িয়ে ধরে যে আনন্দ পেলাম, মনে হচ্ছে আমার লজ্জা অনেকটাই কেটে গিয়েছে। প্রকৃতির ভালোবাসার মধ্যে এসে প্রকৃতি যে আমাকে অভিনন্দন জানিয়েছে, শিশির যে আমার পাজামা ভিজিয়ে দিয়েছে, বাবা যে আমাকে দেখে অখুশি হননি, এবং আমি কি করব, আমার এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে আমি ঘষে ঘষে তুলে ফেলবো, এটাকে আমি আর গুরুত্ব দিব না। কারণ হচ্ছে শহরে আমি পাইনি, শহরে আমি যেতে পারিনি, পাইনি অনেক কিছু, কিন্তু যে প্রাপ্তি আমার ঘটেছে, যে প্রকৃতির ভালোবাসা আমার ঘটেছে, যে স্বজনের সান্নিধ্য আমার ঘটেছে, যে শিকড়ের প্রতি সংযুক্ত হওয়ার সুযোগ আমার হয়েছে, এটা যদি আমি শহরে যেতাম তাহলে এটা কখনোই হতো না। তাহলে আমরা কি বুঝলাম, কবি শহরের জীবনের সাথে তাল মিলাতে চেয়েছিলেন, নাগরিক জীবনের আকাঙ্ক্ষা তার ছিল, কিন্তু তিনি ব্যর্থ হয়ে যে লজ্জার মধ্যে পড়েছিলেন, সেই লজ্জা প্রকৃতির সংস্পর্শে, স্বজনের ভালোবাসার মধ্যে তিনি ক্রমান্বয়ে তার জীবন থেকে মুছে ফেলছেন। এবার পাঠ পরিচিতি, এই একই কথা বলা আছে, আমি হয়তো তোমাকে পড়ে শোনাতে পারি, কিন্তু আমার মনে হয় না এটার প্রয়োজন আছে। যা আমরা পড়েছি সেটাই। এখানে দুটো বিষয় লক্ষ্য করার, এক হচ্ছে পরাজয়ের গ্লানি, তাই তো, আর
সংলাপ এবং গল্প বলার ঢঙে লেখা, দেখো কবিতা হলেই তার একটা সুর থাকে, কবিতা হলেই তার একটা নির্দিষ্ট ছন্দ থাকে, এরকম একটা প্রবণতা মধ্যযুগ এবং আধুনিক যুগের প্রথম দিকে ছিল। যেমন তোমরা সোনার তরী পড়ার সময় পড়েছ, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, এই যে ভাড়া ভাড়া সারা, এভাবে মিলিয়ে কবিতা বলার একটা প্রবণতা প্রাচীন ও মধ্যযুগের প্রথম পর্বের কিন্তু একটা প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগের প্রথম পর্বের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য। তো আধুনিক পাশ্চাত্য প্রভাবে এখন কিন্তু কবিতার ওই ঢং নাই। এখন দেখো এই যে এখানে এই যে হাত মুখ ধুয়ে আয় নাস্তা পাঠাই, এটা কি তোমার কবিতার কোনো সুর বলে মনে হচ্ছে? কবিতা হচ্ছে আসলে বক্তব্য, এই জন্য কবিতার অন্তর বা আত্মা বলে একটা কথা আছে। ভিতরে আমি কি বলেছি, গদ্যের মতো কিনা সেটা সেটা বক্তব্য বিষয়ের উপর কবিতা হয়। যথার্থ শব্দসমূহের যথার্থ বিন্যাস, শ্রেষ্ঠ শব্দসমূহের যথার্থ বিন্যাস কবিতা হয়। সুর থাকলেই, তাল থাকলেই, অন্তমিল বিন্যাস থাকলেই কবিতা হবে সেরকম না। সেই জন্য এখানে বলা হয়েছে যে এটি কি সংলাপ এবং গল্প বলার ঢঙে রচিত কবিতা। এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে তোমার নিচের কোন কবিতাটি সংলাপ এবং গল্প বলার ঢঙে লেখা হয়েছে, আমরা কিন্তু আগেও সংলাপধর্মী কবিতা পেয়েছি, যেমন বিভীষণের প্রতি মেঘনাদ, এটার মধ্যে কি মধুসূদনের জবানিতে দুই রাক্ষসের সংলাপগুলো উঠে আসেনি? আবার তাহারেই পড়ে মনে, এখানে কি আমরা ভক্ত এবং কবির সংলাপগুলো পাইনি? তাহলে আমাদের এটিও একটি সংলাপ বলার ঢঙের কবিতা। এখানে মায়ের বক্তব্য আছে, বাবার কোরআন তেলাওয়াতের শব্দ আছে, আর কবির নিজের বক্তব্যগুলো তো রয়েছেই, স্বগতোক্তি বলো আর সরাসরি বলা বলো, সেই বিষয়গুলো এখানে আছে। শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাওয়ার কথা ছিল তারা ট্রেনের জানালা দেখে সান্ত্বনা জানাচ্ছে। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির মনে পড়ল ওই যে বাবা মায়ের কথাগুলো। কি বলেছিলেন বাবা মা? বাবা বলেছিলেন গোছাতেই তোর সময় যাবে, তুই আবার গাড়ি পাবি। আর মা বলেছিলেন যে আজ রাত বই নিয়ে বসে থাক, কত রাত তো অমনিই থাকিস। আর কি মনে পড়লো? নিজের ভাই বোনদের যে সতর্ক প্রস্তুতি, তারা যেভাবে নাগরিক জীবনের প্রত্যাশা এবং প্রত্যাশার সাথে কর্ম দিয়ে তারা সেটাকে অ্যাডজাস্ট করতে পেরেছেন, যেটা কবি পারেননি। সেই জন্য বলেছে জাহানারা কোনোদিন ট্রেন ফলে করে না। আর ফারহাদ আধা ঘন্টা স্টেশনে আগে গিয়ে পৌঁছে যায়। কে? লাইলি। লাইলি তো চাকরকে আগে জিনিসপত্র গুছিয়ে আগে চাকরকে টিকিট কিনতে পাঠায়, আর নাহার কোথাও গেলে ভাত খাওয়ার কথা পর্যন্ত ভুলে যায়। আর আমি ঘুমকে এড়াতে পারলাম না, আমি ঘুমিয়ে গেলাম এবং এতটা ঘুমালাম মনে হয় যেন এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে গেলাম। তাই তো? এইটুকু কি কবির ব্যর্থতা? তারপর কি করতে হবে তাহলে? বাড়ির পথে ফিরতে হবে। এখন তিনি বাড়ি আসবেন, তো বাড়ি আসতে আসতে তিনি কি পাবেন? বাড়ির পথে ফিরতে শুরু করলেন। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন, এই কিন্তু প্রাপ্তি ঘটছে। পরিচিত নদী তিনি দেখতে পেলেন, গ্রাম দেখতে পেলেন, নিজের আটচালা ঘর দেখতে পেলেন। আর কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল, এটি তার প্রাপ্তি। তো এখানে যে কথা বলেছে এর থেকে কিন্তু আমরা আরও বেশি বলতে পারি। তিনি কিন্তু শীতের শিশির বিন্দুর কথা বলেননি, পাজামা ভিজে যাওয়ার কথা বলেননি, জলার দিকে বকের যে ঝাঁক উড়ে যাচ্ছিল তার কথা বলেননি, তাদের ছোট্ট বাগান এবং কলা পাতারগুলো না না বলে যে কাপা, সেটাও কিন্তু বলেননি, তাই না? কবি তাহলে তুল্য এবং কবি মাকে জড়িয়ে ধরে প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। আর কনক্লুশন কি? অতএব এটা দিয়ে আমরা ফাইনালি কি বুঝলাম? এটা দিয়ে আমরা ফাইনালি বুঝলাম শহর বা নাগরিক জীবনের চেয়ে, তার মানে তিনি শহর বা নাগরিক জীবনে যেতে চেয়েছিলেন, সেই জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনী কবির কাছে পরম স্বস্তির। অর্থাৎ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিনি এসে আনন্দ পাচ্ছেন, তাকে প্রকৃতি কংগ্রেচুলেট করেছে, তাকে স্বজনেরা ভালোবেসেছেন, মাকে জড়িয়ে ধরেছেন, মা তাকে দেখে হাসি দিয়েছেন, মা বলেছেন ভালোই হলো তোর ফিরে আসা। এই যে তার প্রাপ্তি, এটা তার শহরে কোনোদিনও হতো না। তিনি স্বস্তি পেয়েছেন। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতা। কিভাবে খাপ খাওয়াতে পারলেন না বুঝলাম, ওই ট্রেন মিস করার মধ্যেই লুকায়িত আছে। আসলে কবি ব্যর্থ হয়েছেন। মুছে ফেলেছেন মায়ের আশ্রয়। এই মা একই সাথে প্রকৃতিরূপ প্রতিমূর্তি, অর্থাৎ প্রকৃতি এবং মা উভয়ই মায়ের ভূমিকায় তাকে অভিনন্দন জানিয়েছে। অর্থাৎ এই গ্রামে থেকে গিয়েও, গ্রামে ফিরে এসেও যে লজ্জার মতো কোনো ঘটনাই পক্ষে ঘটে নাই, প্রাপ্তি যে মূল হলো, এটি কবিতার মূল বিষয়বস্তু। তো আসো এখানে আমরা এমসিকিউ
টেক্সটে কোনগুলো দেওয়া আছে, আমার ধারণা যে এখন আর তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না যে এর উত্তর কী হবে। চলো, প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কিভাবে ঘরে ফিরবেন বলে উল্লেখ করা হয়েছে, বলো তোমরাই উত্তর দাও এখন। কবি উল্লেখ করেছেন। তো এই যে প্রত্যাবর্তনের লজ্জা, ঘরে ফেরার সাথে কয়টা বিষয়ের মিল আছে। কুয়াশার সাদা পর্দা এটা হতে পারে, চোখের পাতা শিশির বিন্দু এটাও ঘরে ফেরার সাথে সম্পর্কিত, 7 মাইল পথ হেঁটে এটাও, শিশিরে পাজামা ভিজিয়ে, এ সবগুলোই ঘরে ফেরার সাথে সম্পর্কিত। কিন্তু কবি নিজে বলেছেন কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো, অতএব এটাই উত্তর। তাই তো, কবি এটা বলেছেন, বাকিগুলো প্রসঙ্গক্রমে এসেছে, কিন্তু উত্তর হচ্ছে কুয়াশা সাদা পর্দা দোলাতে দোলাতে। প্রত্যাবর্তনের লজ্জা বলতে আসলে কি বলতে চেয়েছেন? প্রত্যাবর্তন কি আসলে শেষমেশ লজ্জার থেকেছে, নাকি তিনি শিকড়ের সাথে সংযুক্ত হতে পেরে স্বস্তি বোধ করেছেন, সেই জন্য শিকড়ে ফেরার অভিব্যক্তি হচ্ছে এটার উত্তর। তারপর হলো উদ্দীপকটি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। কি আছে? ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে হাসিতে, যার ফুল ফুটেছে রে, ডাক দিল যে গানে গানে। তো আমি সব কিছু যদি এটাকে এক কথায় বলতে চাই, এর মধ্যে কি আছে? শেকড়ের প্রতি একটা বিশেষ টান, সেই মাটি যেন কবিকে ডাকছে, তাই তো। কবি আল মাহমুদের উক্ত ভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কোন চরণে? তাহলে বলো, হতাশার মতো দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিল, তাহলে ফিরে চলার সাথে এটা তো ব্যর্থতা, তার মানে এটি বাদ। এমন নিঃস্বপ্ন নিদ্রায় নিহত হয়ে থাকলাম, এর সাথে উদ্দীপকের কি আসলে কোনো ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে বুক ফেটেই প্রাণ উঠেছে ডাক দিচ্ছে, এটার সাথে কোনো মিল আছে? মিল নাই, এটাও ব্যর্থতা। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, এটাও কবির ভয়, এটাও না। তাহলে কোনটা? তার ঘরে ফেরা, ডাক দিল যে গানে গানে, তার মানে কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো, এটাই উত্তর। এরপর কি কবিতাংশের প্রত্যাবর্তনের লজ্জা, কবিতার যে ভাবের প্রতিফলন করেছে তা অবারিত প্রকৃতির অসীম সৌন্দর্য। তাহলে এখন আমি প্রথম তোমাকে প্রশ্ন করি, প্রত্যাবর্তনের লজ্জা কবিতার যে ভাবে, তাহলে কবিতার মধ্যে তো ভাবটা থাকতে হবে, তাহলে অবারিত প্রকৃতির অসীম সৌন্দর্য কি আছে? কবিতায় আছে, তাই তো। কুয়াশা, শীতের বিন্দু, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাওয়া, পরিচিত নদী, কলার বাগান, এই যে সৌন্দর্য, তার মানে এটা কবিতায় আছে। এখন দেখতে হবে উদ্দীপকে আছে কি না। তাহলে এ দেখো, বুক ফেটে এই প্রাণ উঠেছে হাসিতে যার ফুল ফুটে রে, এই যে হাসিতে যার ফুল ফুটেছে রে, তার মানে সৌন্দর্য রয়েছে, তাই তো। এবার বলেছে অস্তিত্বে শেকড়ের টান, এই যে ফিরে চল ফিরে চল, অস্তিত্বে শেকড়ের টান, প্রকৃতির সাথে জীবনের ঘনিষ্ঠতা আছে তো, ফিরে চল মাটির টানে, তাই তো। যে মাটি আঁচল পেতে আছে মুখ পানে, আঁচল পেতে আছে, তার মানে তো তোমাকে ঘনিষ্ঠ হতে বলছে। এটা কি কবিতায় আছে? হ্যাঁ, এটা কবিতায় আছে। কোথায় আছে? শিশিরে আমার পাজামা ভিজে যাবে, এই যে প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা, রিলেট করা, তার মানে হচ্ছে তাহলে এটার উত্তর হবে কোনগুলো? সবগুলোই, তাই তো। এটার উত্তর হবে সবগুলো, এটাও এর উত্তর, এটাও এর সাথে সম্পর্কিত, এটাও সম্পর্কিত। এবার উদ্দীপক আসো। তাহলে আমি একটু কবিতার ক্ষেত্রে যদি তোমাকে বলি, আমি কিন্তু প্রথমেই শুরু করেছিলাম যে উদ্দীপকে একটা ভাব থাকবে, কোনটা? হয় ফেরার, ওই যে শহরে যাওয়ার ব্যর্থতা, অথবা ফিরে আসার আনন্দ, তাই তো। এখানে দুটো বিষয় দিয়েছে, এরা দুটো জিনিস একসাথে তুলেছে। কিভাবে তুলেছে দেখো, প্রথম উদ্দীপকটা দেখো, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, মাগো আমি তোমার চরণ করব স্মরণ, আর কারো ধার ধরব না মা, কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি গো, তোর মূল্য আমি জানি গো, তোর মূল্য জানি, পরের আদর কাড়বো না। তার মানে হচ্ছে কবিতার দ্বিতীয় অংশ, অর্থাৎ কবি ফিরে এসে যে আনন্দ পাচ্ছেন, কবি ফিরে এসে তার যে প্রাপ্তি ঘটেছে, তার সঙ্গে মিল আছে। তাহলে এইটুকু যদি আমার উদ্দীপক হতো, এই দ্বিতীয় উদ্দীপক 2 যদি আমার না থাকতো, এই উদ্দীপক 2 যদি আমার না থাকতো, তাহলে আমি এটা দিয়ে উত্তর দিতাম। তাহলে যদি আমাকে বলতো কোন দিক থেকে সাদৃশ্য আছে, তাহলে আমি বলতাম কবি ফিরে এসে তার যে প্রাপ্তি এবং শিকড়ের সাথে মিলে তার যে স্বস্তি, সেই দিক থেকে সাদৃশ্য আছে। তখন ওই পরের অংশটা, অর্থাৎ ওই ট্রেন ফেল করার স্টেশন থেকে শুরু করে মাকে জড়িয়ে ধরা পর্যন্ত, এই অংশটা দিয়ে আমি উত্তর দিতাম। কিন্তু কি হয়েছে, এখানে আরও একটি অংশ আছে, দেখো, মনে
হুম, মানের আসে, তার মানে সম্মানের আশায়, মানের আসে দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে। তার মানে কবিও তো যেতে চেয়েছিলেন, কবির ভাই বোনেরা গিয়েছে, জানারা, নাহার, লাইলি, ফরহাদ, তারা তো দেশ বিদেশে গিয়েছে, গ্রাম ছেড়ে দিয়েছে, কবিও যেতে চেয়েছিলেন। তাহলে এটা কোন, যদি আমি এখন এই লাইনটা দিয়ে বলি যে মনের আসে দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘুরে, তাহলে এই অংশ কবিতার সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে তুমি বলবা কবির শহরে যাওয়ার প্রত্যাশা এবং তার সচেতন প্রস্তুতি, তার ভাই বোনদের শহরে প্রতিষ্ঠিত এর সাথে সম্পর্কিত। তার মানে ওই স্টেশন পর্যন্ত যেখানে তিনি ব্যর্থ হয়ে বসে আছেন ওই পর্যন্ত লিখতে হবে, তাই তো? তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা, ভুলতে সেমা পারবো না, তাহলে এটি কিন্তু পরের অংশের সাথে সম্পর্কিত। এবার দেখো, ধনে মানে লোকের টানে, আমি একটু ভিন্ন কালি দেই। ধনে মানে লোকের টানে, ভুলিয়ে নিতে চায় সে আমায়, তাহলে এটুকু হচ্ছে প্রথম অংশের সাথে, যে নাগরিক জীবন তার সুবিধাদি দিয়ে, নাগরিক সুবিধা দিয়ে সবসময় আমাদের নগরের দিকে টানছে। যেমন তোমাদেরও কদিন পরে টানবে, উন্নত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে তোমাদের সবাইকে শহরের দিকে টেনে নিয়ে আসবে। যদি আমরা কেউ এর সাথে চান্স পেতে ব্যর্থ হই, তাহলে আমরা যে সব কিছুই হারালাম এরকমটি যাতে আমরা চিন্তা না করি, সেরকম বলছে। এই ধন দিয়ে মান দিয়ে সে কি করে, আমাদের ভুলিয়ে নিতে চায়। ওমা ভয় যে জাগে শিয়র বাগে, কারো কাছেই হারবো না, তাহলে এটুকু আবার কোর্সকির সাথে সম্পর্কিত, এটুকু হচ্ছে সেই দ্বিতীয় অংশের সাথে সম্পর্কিত। তাহলে প্রথম অংশের সাথে সম্পর্কিত এই যে আমি এখানে ধনে মানে এটুকু সম্পর্কিত, আর এই অংশটুকু সম্পর্কিত, তাই তো? এখন এখান থেকেই প্রস্তুতি দেখো, প্রত্যাবর্তন প্রকৃত কবিকে দেখে তার বাবা কি পড়বেন, ওই যে কোরআন শরীফের আয়াত পড়বেন, আয়াতটা উল্লেখ করতে হবে, ফাবিয়া ইয়া আলা ই রাব্বিকুমা তুকাযযিবান। এবার হচ্ছে তা, আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জা ঘষে 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 তুলে ফেলবো, বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ কবি যে শিকড়ে ফিরে তার যে প্রাপ্তি, এবং সেই প্রাপ্তির মাধ্যমে তার নাগরিক জীবনে বা উন্নত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে তিনি তার জীবন থেকে মুছে ফেলতে চান, দূর করতে চান। স্বজনের ভালোবাসা এবং প্রকৃতির ভালোবাসা, এখানে প্রকৃতি ও স্বজন একই সাথে মায়ের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছে। উদ্দীপক 2 এর এই যে ধনে মানে লোকের টানে, ভুলিয়ে নিতে চায় যে আমায়, কোথা থেকে তুলেছে? এই যে আমি ভিন্ন রঙের কালি দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি, ধনে মানে লোকের টানে, ভুলিয়ে নিতে চায় যে, আমরা বলেছি যে ভুলিয়ে নিতে চায়, কবিকেও ভুলিয়ে নিতে চেয়েছিল, তিনি যেতেও চেয়েছিলেন, তিনি প্রস্তুত হয়েছিলেন, বাবাও তাকে বলেছিলেন তাড়াতাড়ি করো, মাও তাকে বলেছিলেন রাতে জেগে থাক, ঘুমাস না, কবিও ছুটতে ছুটতে স্টেশনে গিয়েছিলেন, কিন্তু শেষমেশ তিনি পারেননি। তার মানে কবিরও তো আকাঙ্ক্ষা ছিল, এই অংশটি বোঝানো হয়েছে, তাই তো? তাহলে চরণটিতে প্রত্যাবর্তনের লজ্জা কবিতা যে বিশেষ দিকের ইঙ্গিত রয়েছে, অর্থাৎ শহর ও নাগরিক জীবনের আকাঙ্ক্ষায় শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার যে প্রবণতা রয়েছে মানুষের, কবিতার প্রথম অংশে যেটি উল্লেখিত হয়েছে তার সঙ্গে মিল রয়েছে। এবার কি উদ্দীপক 1 ও 2 মিলে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার ভাববস্তু প্রকাশে সক্ষম কিনা? তুমি বলবে সক্ষম, কারণ উদ্দীপক 1 এবং 2 এর মধ্যে রয়েছে শহরে যাওয়ার আকাঙ্ক্ষা, নাগরিক জীবনের সঙ্গে সংযুক্ত হওয়ার উদগ্র বাসনা, এবং সেখানে ব্যর্থ হয়ে গ্রামে ফিরে এসে এবং শেষমেশ প্রাপ্তি। তাহলে এই যে বাসনা, আমি একটা একেবারেই ভিন্ন রঙের কালি দিয়ে তোমাকে দেখাই, বাসনা কোনটুকুর মধ্যে রয়েছে? এই যে এই অংশটুকুর মধ্যে রয়েছে বাসনা, আর রয়েছে এই যে পিঙ্ক অংশটুকু, এই অংশটুকুর মধ্যে রয়েছে বাসনা। আর শেষ অংশ অর্থাৎ প্রাপ্তি কোথার মধ্যে ঘটেছে? এই অংশটুকু টোটাল প্রাপ্তি ঘটেছে, আর এখানে দুটো সেন্টেন্স টোটাল প্রাপ্তি ঘটেছে। তাহলে তুমি ব্যাখ্যা করে দিবা যে এই অংশ হচ্ছে কবিতার প্রথম অংশের সাথে সম্পর্কিত, এই দুটো অংশ, আর অবশিষ্টাংশ কবির প্রাপ্তি, স্বজনের সাথে মেশা, শিকড়ের প্রতি টান অনুভব করা, এর সাথে সম্পর্কিত। তো আমার মনে হয় যে কবিতাটি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আবারও একটু বলে দিচ্ছি যে এর প্রশ্ন কেমন আসবে। উদ্দীপকটি শহরে যাওয়ার আকাঙ্ক্ষা এবং শহরে যেতে কবির যে ব্যর্থতা তার সঙ্গে মিল থাকতে পারে, অথবা প্রত্যাবর্তন করে প্রকৃতির সাথে সন্নিবিষ্ট হয়ে স্বজনের সাথে মিশে কবির যে প্রাপ্তি, সেই প্রাপ্তির সাথেও মিল থাকতে পারে। তখন তোমার এটা কবিতার সাথে কিভাবে সম্পর্কিত এটা জিজ্ঞেস করতে পারে, এবং ওর মধ্যে যে আংশিক আলোচনা হয়েছে এটাও জিজ্ঞেস করতে পারে, অথবা এর মতোই দুটো উদ্দীপকই থাকতে পারে। তাহলে এক পার্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, এই পার্টটা কোনটার সাথে মিশেছে, এই পার্ট কোনটার সাথে মিশেছে। টোটাল তুমি কত শত রকম যে উদ্দীপক হতে পারে, এইসব উদ্দীপকের পিছনে কখনোই ছুটবে না, তুমি শুধু মূল টেক্সটের সাথে থাকবে। টেক্সটের বক্তব্য তোমার কাছে যদি ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, তাহলে কখনই তোমার পিছনে উদ্দীপক ছুটবে, কিন্তু তুমি কখন উদ্দীপকের পিছনে ছুটবে না, কারণ তুমি দুটো বিষয় ক্লিয়ার করে নেবা। কবি শহরে যেতে চান, কবি প্রস্তুত নিয়েছেন, তার স্বজনরা প্রস্তুত,
কিন্তু কবি ফেল করেছেন, এই একটা পার্ট। আর হচ্ছে কবি গ্রামে ফিরে এসেছেন, ফিরে আসতে আসতে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে কিভাবে পরিচিত হয়েছেন ধারাবাহিকতার বর্ণনা দিবা, এবং স্বজনকে জড়িয়ে ধরে স্বজনের সঙ্গে মিশে তিনি সেই ব্যর্থতা তার চরিত্র থেকে, তার জীবন থেকে কিভাবে মুছে ফেলেছেন, এটাই। তো আজকের আলোচনা আমাদের এটুকুই। তোমাদের সবার জন্যই শুভকামনা থাকলো। স্বাস্থ্য সমৃদ্ধি তোমাদের নিত্য সহচর হোক। খোদা হাফেজ।